আরজিকরের মহিলা ডাক্তারি ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মোড় ঘুরিয়ে দিতে পারে ফরেনসিক রিপোর্ট। সূত্রের খবর, সেই রিপোর্টের ওপরই নাকি আপাতত নির্ভর করছেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। ইতিমধ্যেই এই ঘটনায় যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ, তাকে তদন্ত করছে, তাকে প্রশ্ন করা হচ্ছে। 14 দিনের জন্য এই ধৃতকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। ধৃতকে হেফাজতে পেয়ে ম্যারাথন জেরা করছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল থেকে শুরু করে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তাকে জেরা করছেন। জেরায় দোষ স্বীকারও করেছে অভিযুক্ত। কিন্তু যে প্রশ্নটা মূল, সেটা হচ্ছে যে ঘটনার সময় কতজন মিলে ওই ছাত্রের উপরে নির্যাতন চালিয়েছে। মৃতার পরিবার থেকে শুরু করে আন্দোলনরত ডাক্তারদের তরফেও সন্দেহ প্রকাশ করা হয়েছে যে এই ঘটনায় একজন নয়, একাধিক জন জড়িত। সূত্রের খবর, কলকাতা পুলিশের তদন্তকারীরাও বিষয়টার উপরে জোর দিয়েছেন। যদিও সিসিটিভি ফুটেজে আর কারো ওই সময় হাসপাতালের 4 তলায় সেমিনার রুমে ঢোকার প্রমাণ মেলেনি। তবু মৃতার শরীরের নমুনা যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তার রিপোর্টের উপরে ভিত্তি করেই পরবর্তী তদন্তের গতি প্রকৃতি নির্ভর করছে। কারণ মৃতার শরীরে একজনের নয়, আরও কয়েকজনের সিমেন পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে ধৃত সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে, তা কিন্তু জানা যাবে ফরেনসিক রিপোর্ট হাতে এলেই। ইতিমধ্যেই আরও বেশ কয়েকজনের ডিএনএ পরীক্ষাও করিয়েছে পুলিশ, যাদের সঙ্গে ফরেনসিক রিপোর্ট মিলিয়ে দেখা হতে পারে। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। একজন বাদে অর্থাৎ সঞ্জয় রায় বাদে দ্বিতীয় কোনো ব্যক্তির থাকার প্রমাণ এখনো পর্যন্ত পুলিশের হাতে আসেনি। ফলে পুলিশ এটা এখনো পর্যন্ত বলতে পারছে না যে অন্য কারো থাকা সম্ভাবনা ছিল কিনা। থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। পুলিশের স্পষ্ট কথা যে এখন পুলিশ তথ্য প্রমাণ ছাড়া বা ফরেনসিক রিপোর্ট ছাড়া এই ধরনের অনুমান ওপর ভিত্তি করে কোনো তথ্য তারা প্রকাশ করতে পারে না। ফলে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছে। ফরেনসিক রিপোর্ট এলেই জানা যাবে সেখানে একজন বা একাধিক জন ছিলেন কিনা। কারণ মৃতার যে ইনকোয়েস্ট হয়েছিল এবং পরবর্তীকালে পোস্টমর্টম হয়েছিল, সেখান থেকে তার যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলো ফরেনসিকে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রমাণ মিলতে পারে যে তার শরীরে একজনের সিমেন্ট ছিল না একাধিক ব্যক্তির সিমেন্ট ছিল। সেই সিমেন্টের স্যাম্পলও কিন্তু সেদিন সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার রিপোর্টে স্পষ্ট জানা যাবে যে একাধিক ব্যক্তি না এক ব্যক্তির সিমেন্ট সেখানে ছিল। যদি একাধিক ব্যক্তির থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে অবশ্যই পুলিশ দ্বিতীয় ব্যক্তিকে সন্ধান করার চেষ্টা করবে বলে জানানো হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের হাতে দ্বিতীয় কোনো ব্যক্তির যুক্ত থাকার প্রমাণ পায়নি বলে জানানো হচ্ছে লালবাজারের তরফে। তবে সমস্ত দিক সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রদেরকেও বলা হচ্ছে যদি তাদের কাছে কোনো রকম তথ্য প্রমাণ থাকে, কোনো ইনপুট থাকে, কোনো সন্দেহ থাকে, সেগুলো যেন নির্দ্বিধায় পুলিশের কাছে জানানো হয় বলে আবেদন করেছে। সেই জন্য একটি হেল্পলাইন নাম্বারও পুলিশের তরফে দেওয়া হয়েছে। পোস্টমর্টমের যে প্রিলিমিনারি রিপোর্ট পুলিশ হাতে পেয়েছিল, সেখানে যে ইনজুরি রিপোর্ট পেয়েছে, সেই রিপোর্ট থেকে কিন্তু বলা সম্ভব নয় যে একজন ছিল না দ্বিতীয় জন ছিল। তার জন্য ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এবং যেটা আমাদের কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আমাদের যে কথা হয়েছে, সেখান থেকে আমরা জানতে পারছি যে যখন পোস্টমর্টম হয়েছিল, যখন প্রথমে ইনকোয়েস্ট হয় তারপরে পোস্টমর্টম হয়, সেই ময়না তদন্তের সময় কিন্তু পড়ুয়াদেরকেও সেখানে সামিল করা হয়েছিল। গোটা প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করা হয়েছিল বিএনএস এর নিয়ম মেনে। যখন সিজার প্রক্রিয়া চলে, যখন সিজ করা হয়, সেই গোটা সিজার প্রক্রিয়া কলকাতা পুলিশ ভিডিওগ্রাফি করেছে। 1, 2 যখন ইনকোয়েস্ট হয়েছে তখন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেই ইনকোয়েস্ট করেছেন। 2, 3 যখন পোস্টমর্টম করা হয়, সেই সময় কিন্তু একজন ম্যাজিস্ট্রেট সহ কলকাতা পুলিশের কর্তা সহ 3 জন চিকিৎসকের প্যানেল সেখানে পোস্টমর্টম করেছে। সেই 3 জনের মধ্যে 2 জন ছিল মহিলা চিকিৎসক। সেই 2 জন আরজিকর বাদ দিয়ে অন্য হাসপাতাল থেকে তাদেরকে আনা হয়েছিল, যার মধ্যে একজন কল্যাণীর একটি হাসপাতালের ফরেনসিক মেডিসিনেরই চিকিৎসক, যিনি আবার ঘটনাক্রমে নিগৃহীতার পূর্ব পরিচিতা ছিলেন। ফলে যাতে স্বচ্ছতা বজায় রাখা হয় তাদেরকে আনা হয়েছিল। এবং
পড়ুয়াদের দাবি মেনে সেই হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকদেরকেও সেখানে রাখা হয়েছিল। ময়না তদন্তের সময় তাদেরকে সামিল করা হয় যাতে পরবর্তীকালে সেই নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, যাতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না ওঠে, সেই কারণে পুলিশের তরফে কিন্তু ওই হাসপাতালের চিকিৎসকদেরকে সামিল করা হয়েছিল। তারা সেখানে উপস্থিত ছিলেন, তাদের নজরদারিতে পুরো ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করা হচ্ছে। ফলে এখন দাঁড়িয়ে কলকাতা পুলিশের কর্তারা প্রশ্ন তুলছেন যে যারা সেখানে ছিলেন তাদের পক্ষে চোখে দেখে কি এটা বলা সম্ভব যে একজনের সেখানে ইনভলভমেন্ট ছিল নাকি দুজনের ইনভলভমেন্ট ছিল? চোখে দেখে কখনো, খালি চোখে দেখে সম্ভব নয় যে সেখানে একজনের সিমেন্ট পাওয়া গেছে না দুজনের সিমেন্ট পাওয়া গেছে। সিমেন্টের স্যাম্পল অবশ্যই কালেক্ট করা হয়েছে এবং ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরীক্ষার পর, সায়েন্টিফিক্যালি পরীক্ষার পর জানা সম্ভব সেটি এক ব্যক্তির নাকি একাধিক ব্যক্তির। কিন্তু খালি চোখে যা দেখে বলা সম্ভব নয়, সেটা কেউ সোশ্যাল মিডিয়াতে লিখতে পারে, নিজের মতামত প্রকাশ করতে পারে, কিন্তু পুলিশের পক্ষে বলা সম্ভব নয় বলে লালবাজারের তরফে দাবি করা হয়েছে। ফলে তারা এই মুহূর্তে এই সমস্ত প্রশ্নের উত্তর তারাও খুঁজছেন এবং তাদের তদন্তে ভরসা রাখতে বলছেন এবং সর্বোপরি ফরেন্সিক রিপোর্টের উপর তারা রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন। যে রিপোর্ট এলে একাধিক প্রশ্নের উত্তর মিলবে, যে প্রশ্নের উত্তর আমার, তোমার, সাধারণ মানুষের সকলের মনে এই মুহূর্তে রয়েছে যে এক ব্যক্তি ছিল না আরও ব্যক্তি সেখানে যুক্ত ছিল এবং সে কেন খুন করলো, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে ফরেন্সিক রিপোর্টের জন্য ফরেন্সিক রিপোর্টে লুকিয়ে রয়েছে। সেই রিপোর্ট এলে কিন্তু কলকাতা পুলিশের তরফে এই দাবির উত্তর মিলবে। অব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অবশ্যই সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না সেমিনার হলে, কিন্তু সেমিনার হলের বাইরে একাধিক সিসি ক্যামেরা ছিল, যেই সিসি ক্যামেরায় এই তদন্তে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তবে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে ইন্টার্নরা যেহেতু ওই সেমিনার হলে গিয়ে বিশ্রাম নিতেন, তারা সেখানে চেঞ্জ করতেন, খাওয়া দাওয়া করতেন, ফলে তাদের গোপনীয়তার স্বার্থে সেখানে সিসি ক্যামেরা ছিল না। তবে অবশ্যই সিসি ক্যামেরা থাকা সেখানে উচিত ছিল এবং ইন্টার্নদের যদি বিশ্রাম নেওয়ার বা চেঞ্জ করা আলাদা ঘর থাকতো তাহলে অবশ্যই আজকে এই প্রশ্ন উঠতো না। ফলে হাসপাতালে অব্যবস্থা নিয়ে তো অবশ্যই প্রশ্ন রয়েছে, কিন্তু তারপরও একজন ব্যক্তি কি করে সেই রাত 3টের সময় সেমিনার হলে পৌঁছে গেল বিনা বাধায়, তাকে এখনো আটকানো হলো না? অবশ্যই সেই প্রশ্ন উঠবে, পুলিশের বিরুদ্ধেই সেই প্রশ্নের আঙ্গুল উঠবে এবং সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে তারা অবশ্যই প্রশ্নের বাইরে নয়, তাদেরকে প্রশ্নের আওতায় পড়তেই হবে এবং তারা আনসারেবল, তাদেরকে জবাব দিতেই হবে। এবং সেই দায় মাথায় নিয়ে কিন্তু এসিপি চন্দন গুহকে কালকে সরিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার, কারণ তিনি যেহেতু কালকে এই ফাঁড়ির দায়িত্বে ছিলেন এতদিন পর্যন্ত, ফলে তাকে নৈতিক দায়িত্ব মাথায় নিয়ে তাকে সরে যেতে হয়েছে, তাকে ওই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই আরজেকর কাণ্ড নিয়ে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে একজন সঞ্জয়ের পক্ষে কি সম্ভব এইভাবে নারকীয় অত্যাচার চালানো, নাকি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে? যদিও মৃতার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে হয়তো সুপারি কিলার দিয়ে তার মেয়েকে খুন করানো হতে পারে। অন্যদিকে মৃতার মা বাবা তারা কিন্তু আরও বলছেন যে ডিপার্টমেন্টের তরফে চাপ দেওয়া হতো, 38 ঘন্টা করে ডিউটি করানো হতো। মেয়ে মাঝে মাঝে বলতো যে তার আরজি করে যেতে ইচ্ছে করছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফরেন্সিক রিপোর্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফরেন্সিক রিপোর্ট সামনে এলে তবেই বোঝা যাবে যে ঠিক কি পরিস্থিতি রয়েছে, সেই বিষয়টা কিন্তু ফরেন্সিক রিপোর্ট এলে তবেই জানা যাবে। অর্থাৎ এই ফরেন্সিক রিপোর্ট সামনে এলে এই কেসের মোড় কিন্তু একেবারে ঘুরে যেতে পারে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।